প্রকল্পের সুবিধে পাচ্ছে, আমি একবারও সে কথা বলছি না। কি অদ্ভুত প্রহসন বুঝুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয় আমি এত হাজার কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমার কাছে কিছু নেই এখন আর, আমার ট্যাক্স ফাঁকা, আমার ভান্ডার ফাঁকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আমার ডিএ দেওয়ার ক্ষেত্রে, আমার উন্নয়নের ক্ষেত্রে আমাকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাচ্ছে বাংলাদেশের কোনো মানুষ। তাকে কে দিচ্ছে? কারা দিচ্ছে? কেন দিচ্ছে? ওই দুবার ভোট দেওয়ার জন্য, দুবার ভোট দিয়েছে সে, না কেউ জানতে পারলে এবারও দিত, এসআইআর না হলে আবারও দিত, নাড়াচাড়া না দিলে আবারও দিত। এই কারণের জন্য কম্প্রোমাইজ করছে কারা? এই বাংলার মানুষ। বুনিয়াদি ভিত্তিতে যারা বাংলায় থেকে বাংলার ভারতবর্ষের সঙ্গে থেকেছে তারা। আমি জানি না অমিতাভদার এই বক্তব্যের প্রেক্ষিতে সম্রাটদা কি বলবেন, কিন্তু কেতন জয়সওয়াল আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, কংগ্রেস মুখপাত্র। আমি কেতনকে স্বাগত জানাবো। দের হো লেকিন দুরুস্ত হো, একটু দেরিতে হলেও কেতন এসে উপস্থিত হয়েছে, আমি অনেক অনেক ধন্যবাদ কেতনকে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, এসে আবার অনুষ্ঠানে থাকবো, আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত এসে উপস্থিত হয়েছেন, আমি স্বাগত জানাবো প্রীতমকে আজকের অনুষ্ঠানে সঙ্গে থাকবার জন্য। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের প্রতিনিধি বিভিন্ন সীমান্ত এলাকায় ঘুরে যারা বাংলাদেশে এসআইআর আবহে পালিয়ে যাচ্ছেন কার্যত, তাদের ছবি তুলছেন। গতকাল এবং গত পরশুর আরও দুটো বক্তব্য আপনাদের সামনে রাখবো এবং তারপর আমি কেতনের কাছে আসবো। দেখুন। আরে বাচ্চা, তাহলে এখন কোথায় যাবে? এখানে কি করতে এসেছিলে? এখানে দালাল নিয়ে আসছিল। হ্যাঁ, দালালের কাজের কথা বলে নিয়ে আসছিল। কোনে এসছো? কোন জানি না আমরা কোন ভাড়াতে পার করতে, তা আমরা দালালের পয়সা দিয়েছিলে? হ্যাঁ 1000 টাকা। 20,000। এখানে সবাইকে মারধর করতে চাইছে, আমরা দালালের কাছ থেকে পালাই গেছি। ভারতে আমি থাকতাম হাওড়া জেলা জুমপুর থানা, দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাইছিল। দেশে ফিরে চলে যাচ্ছেন? আর দেখে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালাইছি, মজবুরি করে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। আর কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? ধনী মাজারপাড়া, হ্যাঁ, নিউটাউন থানা। ও কি করতেন ওখানে? ওখানে কাজ কাম করতাম, বাসা বাড়ি। এখন কি দেশে ফিরে যাচ্ছেন? বলছি বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। আটগড়া, সিটি সেন্টার আটগড়া। আর বাংলাদেশে চলে যাচ্ছেন? হ্যাঁ। বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা থানা। হ্যাঁ হ্যাঁ, কয়রা থানা। কয়টা থানা? চলে যাচ্ছেন কেন? এই যে ইয়াসির জন্য। হ্যাঁ হ্যাঁ, ইয়াসির জন্য। এনআরসি। আর এসআইআরের জন্য এই বাংলা ছেড়ে আবার বাংলাদেশের পথে অনেক অনুপ্রবেশকারী। কেতন, এই ছবিটা আবারও একবার আমি বলি, কনস্ট্রাকটিভ আলোচনা, তু ম্যায় করে লাভ নেই। এই অনুপ্রবেশকারীরা বাংলায় থাকলে বা ভারতে থাকলে সাধারণ এখানকার যারা অধিবাসী বা নাগরিক, তাদের কি কি সমস্যা হতে পারে নাকি না হতে পারে, কি ভালো কি খারাপ, এটা একটু আলোচনা করবো, জানবো তোমার থেকে। মানে তোমাদের দৃষ্টিকোণ কি রাজনৈতিক দল কংগ্রেস হিসাবে? না, অবশ্যই তারা মানে আমাদের দেশে তো এমনিতেই খুব বেশি আমাদের জনসংখ্যা রয়েছে, তাতে যদি বাইরের মানুষ এইভাবে অবাধে যদি ঢুকে আসে তাতে সমস্যা তো অবশ্যই হবে। তো বিষয়টা হচ্ছে যে দারিদ্র্যর মানে ওখানে যে অবস্থা, সেখান থেকে হয়তো রুজি রুটি আসে, কিন্তু বিষয়টা হচ্ছে আসতে পারছে কি করে, আর এসে এখানে মোটামুটি আপনার আমাদের যা নাগরিকের যে আমাদের যে মানে সুযোগ সুবিধা আছে সবটাই পাচ্ছে এমনটা নয়। মানে বর্ডার থেকে ঢুকছে, সেখানে কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্ব পড়ছে, সেখান থেকে ঢুকে যাচ্ছে। আচ্ছা, ঢোকার পরে থেকে সেখান থেকে রাজ্য সরকারের পুলিশ আছে, এই যে ইন্টেলিজেন্স আছে, সেটা আছে। যে বাংলাদেশ, কেতন, যে বাংলাদেশ প্রত্যেকদিন কলকাতা দখলের কথা বলছে, একদম যে বাংলাদেশ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ঘোষণা করবার পর ভারতের কান ধরে নাকি হাসিনাকে বার করে নিয়ে আসবে বলছে। তুমি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখতে পাবে যে বাংলাদেশের পোস্ট না পাকিস্তানের পোস্ট তুমি বুঝতে পারবে না। এই অ্যাগ্রেসিভ কমেন্ট আর পোস্ট করছে, সেই বাংলাদেশের আর্থিক অবস্থা খারাপের জন্য ভারত কেন তার দায়বদ্ধতা নেবে? না, 100বার আমরা দায়বদ্ধ নেব। বিষয়টাতে হ্যাঁ একদম রিসেন্ট এই আমরা না সব নজর দেখছি না, এই লাস্ট 1-2 বছরের মধ্যে যেটা দেখছি যে ভারত বিদ্বেষ সেটা বাংলাদেশে সেটা বেড়েছে, ক্রমশ বেড়েছে। এখন ঠিকই বলছেন যে মোটামুটি বাংলাদেশ থেকে ক্রমশ সেটা ওই ইস্ট পাকিস্তান আগের মতো হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে এই যে মানে কেন্দ্রের একটা দায়িত্ব আছে, তারা ঢুকে পড়ছে। তারপর এখানে যারা আপনি বলছিলেন যে এখানে
প্রকল্পগুলো পাচ্ছে, তারপর নির্বাচক হয়ে যাচ্ছে, আবার শুধু নির্বাচক হয়ে থাকছে না, কোনো কোনো জায়গায় আবার নির্বাচিত হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু ইলেক্টেড পর্যন্ত থাকছে না, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছে। আমরা মালদায় দেখেছি হাসিনা লাভলি খাতুন নাকি নাম ছিল। তো বিষয়টা হচ্ছে এখানে তৃণমূলের যে নীতিটা রয়েছে যে পয়সা ফেঁকো তামাশা দেখো, পয়সা দিলে আপনি এখানে যা ইচ্ছে তাই পেতে পারেন। আপনি বলুন না, আপনাকে হোম ডেলিভারি একদম দুয়ারে, যেরকম সরকার ভাই দুয়ারে আপনাকে ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত না কেতন তুমি শুধু তৃণমূলকে দোষ দিলে হবে না। আজকে জমানায় না আজকে বাম এই যে যারা 20 বছর 25 বছর আগে এসছে, আরে শুরুটা তো হয়েছে বাম জমানা থেকে, উদ্বাস্তু আন্দোলনের নামে শরণার্থীর নাম করে বহু মানুষকে এখানে জমি জায়গা পাট্টা প্রথায় দিয়ে দেওয়া। একটা সময় যদিও আজকে বাম প্রতিনিধি নেই কেউ, আমি জানি না। অমিতাভ দা কি আসছি দাদা আসছি। বলে লাভ নেই। প্রথম কথা হচ্ছে যে সমস্ত শরণার্থীদের তদানীন্তন বাম সরকার জায়গা জমি দিয়েছে, সেই সমস্ত শরণার্থীদের ভারত ভুক্তির ব্যাপারে রীতিমতো ভারত বাংলাদেশ চুক্তির মাধ্যমে জনবিনিময় হয়েছিল। তারপরেই তাদেরকে এদেশে জমি দেওয়া, পাট্টা দেওয়া, তাদের বাসস্থানের বন্দোবস্ত করা, উদ্বাস্তু আন্দোলনের মাধ্যমে যে সমস্ত জমিগুলো উপনিবেশিক জমিদারদের হাতে ছিল তাদের কাছ থেকে মুক্ত করে নিয়ে এই ভূমিহীন মানুষদের হাতে তুলে দেওয়া এই কাজটা হয়েছে। সুতরাং তারা কেউ অবৈধভাবে নন না, কিন্তু যে আজকে 20 বছর আগে এসেছে দাদা, আজ থেকে 20 বছর 25 বছর আগে যারা এসেছে এরা জমি জায়গা আমি বুঝতে পারলাম, আজ থেকে 20-25 বছর আগে যারা এসেছেন সেই দায় আপনি রাজ্যের বর্তমান সরকারকে দেবেন কি করে? সেটাও তো আপনি পারবেন না। না আমি তো সেই দায় তাদের দিচ্ছি না। আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্পষ্ট, জবে থেকে এই ধরনের বিনিময় ভিত্তিক আদান প্রদান ছাড়া অবৈধভাবে ঢুকতে শুরু করেছে, সেই অবৈধভাবে ঢোকাটা কিন্তু ছিল না। এই তৃণমূল সরকারের আমলে দরজা খুলে হু হু করে এপাশ থেকে গরু ছাগল গেছে, ওপাশ থেকে মানুষ ঢুকেছে। ঠিক এখানে একটা ফারাক রয়েছে যে একজন রেফিউজি মানে ওখান থেকে প্রতারিত হয় কোনো রকম পালিয়ে আসা, বা যে আমরা যে যখন ওই মানে যখন ওই বাংলাদেশ যখন হচ্ছিল সেই প্রসেসটা আলাদা, আর এখনকার হুড় মানে সব কিছু একটা সীমা আছে। তো রেফিউজি আর ইনফ্লেক্টেডের মধ্যে একটা পার্থক্য আছে। শরণার্থী আর হচ্ছে যেটাকে মানে অনুপ্রবেশকারী, এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কিন্তু তারা এখানে কেন্দ্রের একটা দায়িত্ব আছে, তারা বর্ডার থেকে ঢুকে আসতে পারছে, তারপর এখানে তৃণমূল পয়সা দিলে এখানে তাদের জামাই আদরে রাখছে। বলছি তো শুধু নির্বাচক হচ্ছে না, ভোটার লিস্টে নাম তুলছে না, গরিব মানুষের প্রকল্প পাচ্ছে, হসপিটালের বেড অকুপাই করে রাখছে যারা অবৈধ মানুষ, তারাও যেখানে সরকারি পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। এখানে শুধু পরিষেবা বিষয় তো অবশ্যই রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে করতে পারবেন না। 5 জন গরিব মানুষ ঢুকে আছে এখানে, কিন্তু তার সাথে তো একটা কোনো রকম ধরে কোনো ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে কোনো দুষ্কৃতি, কোনো আতঙ্কবাদী তারাও তো ঢুকতে পারে। আমার মনে আছে কেতন, দত্তপুকুরে কয়েকদিন বলতে কয়েক বছর আগে মুন্ডু কেটে একজনকে খুন করা হয়েছিল। সেই মুন্ডুটা পাওয়া গিয়েছিল 1 মাস পরে রেল বস্তির পাশ থেকে। আপনাদের মনে থাকবে মুন্ডুহীন দেহ, আমরা বারবার করে খবর দেখাতাম। সেইখানে যে খুন করেছিল তার বাংলাদেশে বাড়ি, মূল যাকে গ্রেপ্তার করার নামটা মনে নেই আমার এখন, বাংলাদেশে বাড়ি। এবং সে ফ্রিকুয়েন্টলি, বহু মানুষ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক মানুষ ফ্রিকুয়েন্টলি বাংলাদেশ যাতায়াত করে। অমিতাভ অস্বীকার করলেন যে দুটো ডেস্টিনেশন নেই, দুঃখের কারণের জন্য চলে এসেছে। তুমি আমার কথাটা বোঝোনি। আমি খালি এই মাইগ্রেশন, এই যাতায়াতের কারণ হিসেবে বলেছি অর্থনৈতিক দুর্নীতি। না সেটা আমি সেটা বলছি না। আপনি বললেন না যে যারা চলে যাচ্ছে তাদের স্থায়ী বাসস্থান নেই। আমি এরকম বহু মানুষ দেখেছি যাদের বাংলাদেশে ভোটার কার্ড, তাদের বাড়ি ঘর জমি জায়গা সব, আবার ভারতেও তারা কাজ করতে চলে আসে। আপনার যুক্তিকে আমি খণ্ডন করছি।